তো রিসেন্টলি আমি দ্য লং ওয়াক সিনেমাটা দেখলাম। স্টিফেন কিংসের একটা গল্প থেকে বেস করে বানানো হয়েছে এই সিনেমাটা, এবং আপনারা যদি মিস্ট্রি, থ্রিলার, হরর এই জনরার সিনেমাগুলো পছন্দ করেন তো স্টিফেন কিংসের আশা করি বহু সিনেমা দেখেছেন আপনারা, যেগুলোর মধ্যে এটা অন্যতম। আর কেনই বা হবে না? এই কল্পনা করুন যে আপনি একটা পায়ে হাঁটা প্রতিযোগিতায় নাম দিয়েছেন যেখানে থামলেই মৃত্যু, অর্থাৎ সেই জিতবে যে শেষ পর্যন্ত টিকে থাকবে। কোনো ফিনিশ লাইন নেই, জাস্ট আপনাকে হেঁটে যেতে হবে। তবে কেন? যে অল্টারনেট দুনিয়াতে এই গল্পটা তৈরি হয়েছে সেটা খুবই কঠিন, এবং এই সিনেমাটাকে পরিচালনা করেছেন ফ্রান্সিস লরেন্স, যার পরিচালিত বহু সিনেমা আপনারা দেখেছেন। হাঙ্গার গেমসের সিনেমাগুলো, আই অ্যাম লেজেন্ড, তারপর কনস্ট্যান্টিন। সো এনিওয়েজ, চলো শুরু করা যাক। তো যেমনটা বললাম যে এরকম একটা প্রতিযোগিতা, অর্থাৎ মানুষকে হারতে হবে এবং থেমে গেলেই মৃত্যু, এরকম একটা প্রতিযোগিতা কেনই বা অর্গানাইজ করা হচ্ছে? এই সম্পূর্ণ গল্পটা একটা অল্টারনেট দুনিয়াতে তৈরি হয়েছে, যেখানে সম্পূর্ণ দেশ, মানে বেসিক্যালি আমেরিকা, চারদিক দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। দেশের ইকোনমি একদম কলাপস হয়ে পড়েছে। দেশে এক টাইপের ডিক্টেটরশিপ চলছে যেখানে মিলিটারিরা রাজ করছে, যেটাকে টোটালিটারিয়ানিজমও বলা হয়। তো প্রতি বছর এরকম একটা প্রতিযোগিতা হয় যেখানে দেশের বিভিন্ন স্টেট থেকে সব ইয়ং ছেলেরা নাম দেয়, এবং যে জিতবে তাকে প্রচুর টাকা একটা ক্যাশ প্রাইজ দেওয়া হবে এবং তার একটা উইশ পূরণ করা হবে। সেই উইশটা যা খুশি হতে পারে। দেশের অবস্থাটা এতটাই খারাপ, ইকোনমি এত ভয়ঙ্করভাবে কলাপস করেছে যে মানুষেরা এই প্রতিযোগিতায় নাম দিচ্ছে, নিজেদের জীবনের বাজি লাগাচ্ছে। শুধু তাই না, এই খেলাটাকে আয়োজিত করা হচ্ছে মানুষদের মধ্যে দেশত্ববোধক চেতনাটাকে আরো বাড়ানোর জন্য, মানুষদের মধ্যে জোশ, এনার্জি, তাদের কর্মঠ বানানোর জন্য। এটার অনেক ব্যাক স্টোরি রয়েছে। যে গল্পের বই থেকে বেস করে বানানো হয়েছে সিনেমাটা, সেখানে সেই জিনিসটা ভালো মতন এক্সপ্লেন করা হলেও সিনেমাতে সেটা নেই। তো আমি বেকার বলে সময়টা নষ্ট করছি না আপনাদের। তো গল্পটা শুরু হয় রেইমন্ড নামক একটা ছেলেকে নিয়ে, যাকে আমি রে বলে ডাকছি। সে এই প্রতিযোগিতায় ভলেন্টিয়ার হয়েছে। মানে এমন নয় যে মানুষকে চুজ করা হচ্ছে বা মানুষকে প্রতিযোগিতায় নাম দিতেই হবে, এরকম কোনো ব্যাপার না। আপনি ভলেন্টিয়ার করতে পারবেন, নিজের ইচ্ছায় আপনি নাম দিচ্ছেন। আর অবশ্যই কোনো মানুষ বা কোনো পুরুষ, কোনো ছেলে যদি স্ব ইচ্ছায় এরকম একটা প্রতিযোগিতায় নাম দেয়, তো এখানে একটা সাহসের উদাহরণ বেরিয়ে আসে, যেটা মানুষদের মধ্যে এই দেশত্ববোধক চেতনাটাকে আরো বাড়াবে। তো রে তার পরিবারের জন্য এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। তার মা তাকে সেই ভেনিউতে নিয়ে যাচ্ছে যেখান থেকে সেই রেসটা শুরু হবে। তার মায়ের নাম হচ্ছে গেনি। তার মা কান্নাকাটি করছে, সে চায় না তার ছেলে এই প্রতিযোগিতায় নাম দিক, কারণ সে জানে যে এই খেলার আউটকাম কি আসে, কতটা ভয়ঙ্কর এই জিনিসটা। তবে রে মনস্থির করে নিয়েছে, সে আর পিছপা হবে না। তো সেখানে রেন মতন বহু ছেলে উপস্থিত রয়েছে। পিট বা পিটার নামক আরেকটা ছেলের সাথেও তার বন্ধুত্ব হয়েছে, এবং তাদের এই জুড়িটা বেশ লম্বা চলবে। তো তারা প্রত্যেকে বসে তাদের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছে, মজা ঠাট্টা হাসি, যেন তাদের কাছে এই জিনিসটা নর্মাল ব্যাপার। আর নর্মালি তো স্বাভাবিক, প্রতি বছরই সেখানে এই প্রতিযোগিতাটা হয় এবং সেটাকে লাইভ টেলিকাস্ট করা হয় টিভিতে। যাই হোক, সেই সময় সেই আর্মি মেজর চলে আসে। সেই মেজরের কি নাম সেটা আমরা জানি না, জানার প্রয়োজনও নেই। সে সেখানে এসে কিছু মোটিভেশনাল কথা বলে যে কেন এই প্রতিযোগিতাটা হচ্ছে, কেন মানুষদের মধ্যে মোটিভেশন আরো দরকার, এই খেলাটা মানুষদের কাজ করতে আরো উৎসাহ যোগাবে, ইত্যাদি নানান ডায়লগ। তো সে প্রত্যেককে তাদের নেম এবং নাম্বার ট্যাগটা দিয়ে দেয় এবং রুলসগুলো বলে দেয়। রুলস খুবই সিম্পল, আপনাকে ততক্ষণ পর্যন্ত হাঁটতে হবে যতক্ষণ না আর কেউ বাকি থাকবে। রাস্তার থেকে সরা যাবে না, আপনাকে এই রাস্তা ফলো করতে হবে, কোথাও থামলে চলবে না, এবং 3 মাইল পার ঘন্টার আপনার স্পিড মেনটেন করে চলতে হবে। কেউ যদি থেমে যায় বা তার স্পিড কমিয়ে দেয়, তাকে ওয়ার্নিং দেওয়া হবে, এবং এরকম 3টে ওয়ার্নিং দেওয়া হবে, এবং এই 3টে ওয়ার্নিং এর পরে সরাসরি মৃত্যু। তারপর রেস শুরু হয়। তারা হাঁটছে, তাদের আগে পিছে আর্মিদের গাড়ি, সৈন্যরা তাদেরকে এসকর্ট করছে। রেস তো শুরু হয়েছে এবং রাস্তাঘাট চারপাশটা দেখে বোঝা গেছে যে দেশের হাল খুব একটা তো ভালো না। একই সাথে কোনো স্পেক্টেটর নেই কিন্তু, অর্থাৎ কোনো মানুষ আসতে পারবে না এই রেসটাকে দেখার জন্য, কোনো মানুষ বাইরে থেকে সাহায্যও করতে পারবে না এই প্রতিযোগীদের। মানে অনেক রুলস রয়েছে, এবং প্রতিটা প্রতিযোগী এখানে যারা যারা রয়েছে তারা কেউ কিন্তু এই সৈন্যদের বা এই সরকারকে পছন্দ করে না। তারা জাস্ট এসেছে একটা জিনিসের জন্যই, সেটা হচ্ছে ক্যাশ প্রাইজ। তো তারা হাঁটতে হাঁটতে প্রথমেই একটা টেন্স সিচুয়েশন তৈরি হয় যখন গ্যারি নামক একটা ছেলে হাঁটতে হাঁটতে আচমকা থেমে যায়, কারণ তার জুতোর মধ্যে একটা পাথর ঢুকে গেছে। আর কি, জুতো খুলে সেই পাথরটা বার করে আবার জুতো বাঁধা, সেটার জন্য তো সময় লাগবে, এবং তাকে একটার পর একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। একজন সৈন্য তো পিছনে চলেই এসেছে হাতে বন্দুক নিয়ে, জাস্ট শুট করাটা তার বাকি। তবে ওয়ার্নিং শেষ হওয়ার আগেই সে তার জুতোটা বেঁধে আবার হাঁটা শুরু করে। আর্ট নামে সেখানে একটা ধার্মিক ছেলে রয়েছে, সেই সেখানে প্রশ্ন করে বসে যে যে জিতবে সে এই টাকাগুলো পেয়ে কি করবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমাদের রে, অর্থাৎ গল্পের মেন ক্যারেক্টার, সে জানায় যে এটা তো জাস্ট একটা ট্র্যাপ, এবং তার কথাতেও তো যুক্তি রয়েছে। এই খেলাটা মানুষদের ডিস্ট্রাক্ট করার জন্যই তো, মানে সম্পূর্ণ দেশটা যেমন জঞ্জাল হয়ে গেছে এবং সেই জঞ্জাল থেকে বেরোনোর একটা ছোট রাস্তা তারা দেখিয়েছে, এবং অবশ্যই বহু মানুষ সেই একটা রাস্তাই নেবে। তখন সেই জঞ্জালটা পরিষ্কার করার কথা কেউ চিন্তা করবে না, বরং সেই একটাই শর্টকাট, যেটা জিততে পারলে প্রচুর টাকা পাবে মানুষ, সেই চিন্তাটাই করবে।
ওয়েল, রে কিন্তু এই কথাগুলো জাস্ট র্যান্ডাম বলছে না, রের একটা হিস্ট্রিও রয়েছে যেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে রিচার্ড, সে সেখানে একটা গল্প লিখছে। অ্যাকচুয়ালি বাইরে থেকে তো লং ওয়াকের গল্প আমরা একরকম দেখি, মানুষেরা লাইভ টেলিকাস্টে একরকম স্টোরি দেখছে, তবে একজন প্রতিযোগীর পয়েন্ট অফ ভিউতে কেমন হতে পারে সেটা নিয়ে সে গল্প লিখছে। তো এই তো সামান্য চলতে না চলতেই কার্লি নামক একটা কম বয়সী ছেলে রয়েছে যার পায়ে আচমকা ক্র্যাম্প ধরেছে, সে চলতে পারছে না। এখন প্রত্যেকেই তো সেখানে ফ্রেন্ডলি, বিশেষ করে রে এবং পিট, তারা কার্লিকে হেল্প করছে যে কিভাবে তাকে চলতে হবে, কি করলে তার পায়ে যন্ত্রণা কম হবে। তবে এইটুকুনি যথেষ্ট ছিল না, তার পায়ে প্রবল যন্ত্রণা শুরু হয়েছে এবং সে না বসলে থাকতে পারবে না। আর এখন আপনি কি করবেন? কার্লি মাটিতে পড়ে যায় এবং চেঁচাতে থাকে যে দিস ইজ নট ফেয়ার, এটা ঠিক না। তবে এই প্রতিযোগিতায় তো ফেয়ার আনফেয়ারের কোনো বলাই নেই, তাই না? চার্লিকে 3টে ওয়ার্নিং দেওয়া হয় এবং তারপরই তার মাথায় শুট করে তাকে হত্যা করে দেওয়া হয়। চার্লির এই মৃত্যুটা বহু মানুষ সেখানে দেখে, মানে বহু প্রতিযোগী যারা থমকে যায়, যারা ভয় পেয়ে যায়, এবং তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় যে থামলে চলবে না, চলতে থাকতে হবে। মনে আছে তো সেই রুলস যে 3 মাইল পার আওয়ার এই স্পিডটা মেনটেন করে তাদের থাকতে হবে। সেখানে থাকা প্রত্যেকেই কিন্তু একে অপরের সাথে ফ্রেন্ডলি আচরণই করছে। বিশেষ করে পিট, তার কাছে কিন্তু এটা জাস্ট একটা প্রতিযোগিতার না। সেই মেজর শুরুতেই তো বলে দিয়েছিল যে কোনো ফিনিশিং লাইন নেই, তো আপনি কোনটাকে টার্গেট বানিয়ে হাঁটবেন অথবা কিসের অপেক্ষা করবেন আপনি। তখন পিট জানায় যে আমি নেক্সট মোমেন্টের অপেক্ষা করব। এই যে সময়টা তারা কাটাচ্ছে একে অপরের সাথে, তাদের ভেতরে যে ডিপ আলোচনাগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে এক একটা মোমেন্ট, এবং সে পরবর্তী মোমেন্টের অপেক্ষা করেই হাঁটবে। ইভেন সেখানে থাকা বহু ছেলেপেলে তাকে সাপোর্ট করাও শুরু করে। পিট একটু ফ্রেন্ডলি টাইপের, তার সঙ্গে থাকা সব ছেলেদের নিয়ে সে একটা গ্রুপও বানিয়েছে যেটাকে সে নাম দিয়েছে 8 মাস্কিটিয়ার। তবে সব ভালোর মধ্যে একটা খারাপ তো থাকেই, সেটা হচ্ছে গ্যারি, যে প্রথম থেকেই সবার সাথে বাজে আচরণ করে যাচ্ছে। এই তো একটা ছেলে যার আচমকা সিজার উঠেছে, সে ছটপট করছে মাটিতে পড়ে, তার মুখ দিয়ে গ্যাজা বেরোচ্ছে, এবং গ্যারি সেটা দেখে হাসছে, কারণ তাদের একটা প্রতিদ্বন্দ্বী কমে গেছে। মানে প্রত্যেকে যখন এই জিনিসটাকে, এই রেসটাকে একটা মোমেন্ট হিসেবে মেনে নিয়েছে, সেই গ্যারি কিন্তু সেটা এখনো মেনে নিতে পারেনি। অবশ্য সেই ছেলেটাকে লাস্টে সৈন্যরা হত্যা করে দেয়, কারণ তার শরীর আর দিচ্ছে না, সে নিচে পড়ে ছটপট করছে, তার ওয়ার্নিং শেষ হয় এবং সৈন্যরা তাকে গুলি করে দেয়, এবং গ্যারি সেটা ছবি তোলে। সে বলে যে তাদের পথের একটা কাটা নাকি চলে গেল। আর এইটাই তো সব থেকে ভয়ের মোমেন্ট। রে যেটা জানায় যে এরকম একটা মুহূর্ত তো সবার কাছে আসবে, যে মুহূর্তে সেই মানুষটা আর পারবে না, আপনার শরীর আর দেবেন, আপনার মন চাইছে চলতে, আপনি চাইছেন চলতে, কিন্তু আপনার শরীর আপনাকে বাধা দিয়ে দেবেন, এবং এই পার্টটা সব থেকে হার্ডেস্ট পার্ট। আপনি জানেন মৃত্যু আপনার দিকে ঘনিয়ে আসছে, বাট আপনি হেল্পলেস, কিছু করার নেই। অন্যদিকে গ্যারি নামক সেই বদমাইশ ছেলেটা র্যাঙ্ক নামক আর একটা ছেলের পিছনে লাগতে থাকে। যেহেতু তার নাম র্যাঙ্ক, সেটা নিয়ে সে মজা ঠাট্টা করতে থাকে, তার পিতামাতার নামে দুটো বাজে কথা বলতে থাকে, আর সেটা শুনেই সেই ছেলেটা তার গায়ে হাত তোলার চেষ্টা করে। র্যাঙ্ক নামক সেই ছেলেটা কম বয়সী, একটু কমজোর ছেলে, যেটারই সুযোগ নিয়ে গ্যারি তার পিছনে লাগে আর কি। র্যাঙ্ক নামক সেই ছেলেটা গ্যারির গায়ে হাত তুলতে গিয়ে হুচট খেয়ে নিচে পড়ে যায়, আর এতটা সে ঘায়েল হয় যে সে পুনরায় উঠে দাঁড়াতে পারে না, আর তার 3টে ওয়ার্নিংও শেষ হয়ে যায় এবং তাকে শুট করা হয়। প্রত্যেকে এই জিনিসটা দেখে, এবং প্রত্যেকেই যারা গ্যারিকে ঘৃণা করতো তারা তাকে আরো ঘৃণা করা শুরু করে। প্রথমে তো অনেকে তাকে কীটপতঙ্গ বলে ডাকছিল, এখন তাকে একটা খুনি বলে ডাকছে সবাই। গ্যারি জানে যে সে এটা কখনোই চায়নি, সে তাকে মার্ডার করতে চায়নি, সে জাস্ট একটু মজা ঠাট্টা করছিল। তবে সে এরকম কিছু একটা হবে সে চিন্তা করতে পারেনি, মানে অবশেষে সে যে সবার ঘৃণার পাত্রে পরিণত হবে সেটা চায়নি। অন্যদিকে নাম্বার 45, যার ডায়রিয়া হয়েছে, তার প্রচন্ড পটি পেয়েছে, সে চলতে পারছে না, আর রাস্তার মাঝখানে সে করা শুরু করে দেয়। জিনিসটা সত্যি ডিসকাস্টিং, তবে সে বেচারাও বা কি করবে? অনেকে তাকে উপদেশ দেয় যে প্যান্ট খুলে সরাসরি হাঁটতে, তবে সে বেচারা এমন একটা পিকুলিয়ার সিচুয়েশনে পড়ে গেছে যে না সে প্যান্ট খুলতেও পারছে না, না সে চলতেও পারছে না, না সে ঠিক মতন কিছু করতেও পারছে না। সিচুয়েশনটা আপনি ভাবুন যে তার পেট খারাপ, সে যে বেচারা একটু পটি করবে, সেটার জন্য তো একটু সময় লাগবে, সেই সময়টুকুনিও তার নেই। কেউ একজন তাকে উপদেশ দেয় যে ভাই তুই প্যান্ট খুলে হাঁট, তখন তুই চলতে চলতেই করতে পারবি, কিন্তু তাকে তো তার নিজের লজ্জাটাও দেখতে হবে। তো সে বেচারা আর টিকতে পারেনি। নাম্বার 45কে 3টে ওয়ার্নিং দেওয়া হয় এবং সৈন্যরা তাকে গুলি মেরে দেয়। এরকম করতে করতেই 35টা মাইল তারা ক্রস করে ফেলেছে এবং সন্দেহ হয়ে গেছে। মোটামুটি সবাই তো ক্লান্ত, বিশেষ করে রে, সেও ক্লান্ত। চলতে চলতে সে ঘুমিয়ে পড়েছিল এবং তার মাকে নিয়ে একটা স্বপ্নও সে দেখে নিয়েছিল। অ্যাকচুয়ালি সে তার মাকে খুবই ভালোবাসে, যেটা গল্পের শুরুতেই তো বুঝিয়ে দিয়েছে। আর এই কারণেই তো পিট তাকে বলে যে তাকে এই রেসটা কমপ্লিট করতেই হবে, অন্তত তার মায়ের জন্য। পিট কিন্তু রেকে প্রথম থেকে সাপোর্ট করে যাচ্ছে, তবে শরীর যখন এক্সস্ট তখন মাথাও ঠিকঠাক কাজ করছে না। আসলে এখন একটু উঁচু রাস্তা, তাদের উপরে উঠতে হবে। অলরেডি সবাই টায়ার্ড এবং এখন তাদেরকে উপরের দিকে উঠতে হবে, যেটার মতো এনার্জি সবার নেই। তাই একটার পর একটা ছেলে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদেরকে গুলি মেরে হত্যা করা হয়, যেটা দেখে রে আরো নার্ভাস হয়ে পড়ছে। পিট নামক সেই ছেলেটা যে রেকে এতক্ষণ ধরে সাহায্য করে যাচ্ছে, তার উপরেও রে সন্দেহ করতে থাকে। তবে পিট সে কিন্তু হার মানেনি, সে রের সাথে এখনো আছে। সে রেকে শান্ত করে, তাকে বলে যে জলটা নিয়ে নিজের মাথায় ঢালতে, যাতে স্বজ্ঞানে যাতে সে ফিরে আসে। আর এইভাবেই তারা একটা দিন কমপ্লিট করে ফেলে, অর্থাৎ প্রায় 59 মাইল কমপ্লিট করে ফেলে তারা।
সময় কাটছে, মাইলের পর মাইল তারা কমপ্লিট করছে। আর এরই মধ্যে রিচার্ড নামক সেই ছেলেটা, মনে আছে তো, যে গল্প লিখছিল এই লং ওয়াকটা কেমন টাইপের হয় একজন প্রতিযোগীর পার্সপেক্টিভে, তার পায়ের অ্যাঙ্গেলটা পুরো বেঁকে গিয়েছে, সে আর চলতে পারছে না, চলার অবস্থাতে নেই সে। এখন যে চলতে পারবে না তার কি পরিণতি হয় সেটা তো আমরা জানি। দুটো বাচ্চা ছেলে সাইকেল নিয়ে সেখানে এসেছিল এই খেলাটাকে দেখার জন্য। আর্ট নামক সেই ছেলেটা সেই বাচ্চাগুলোকে চলে যেতে বলে সেখান থেকে, কারণ সে চায় না যে বাচ্চারা এই দৃশ্যগুলো দেখুক, বাট এটাই তো হার্শ রিয়ালিটি, প্রত্যেককেই চলতে হবে, তাই প্রত্যেকেই চলে এবং রিচার্ডকে সৈন্যরা গুলি মেরে দেয়। এইভাবেই তারা 100 মাইল কমপ্লিট করে এবং তারা একটা টাউনের মধ্যে ছিল যেখানে 31 নম্বর প্রতিযোগী রেস ছেড়ে পালানোর চেষ্টা করে, আর তার সেই পরিণতিটাই হয় যেটা আপনি কল্পনা করছেন। আর এমন মুহূর্তে এসে তাদের মন থেকে ভয়ও উঠে গেছে, প্রত্যেকে এই প্রতিযোগিতাটাকে নিয়েই বাজে বাজে কথা বলে যাচ্ছে। অবশ্যই এটাকে নিয়ে বাজে কথা বলা একটা দণ্ডনীয় অপরাধ, তবে তাদের মন থেকে ভয় উঠে গেছে। কোনো মতে কষ্ট করে করে তারা 144 মাইল কমপ্লিটও করে নিয়েছে। অন্যদিকে রে, সেও তার পিতার গল্পটা জানায় যে সে কিভাবে তার পিতাকে হারিয়েছিল। তার পিতা একজন দেশপ্রেমিক ছিল আসলে, তবে বর্তমানের এই স্বৈরাচার সবকিছু সে কোনোদিনই মেনে নিতে পারেনি। তার বিপ্লবী আইডিয়া চিন্তাধারাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাকে গুলি মেরেছিল ঠিক এই মেজর যে এই মুহূর্তে তাদের সাথে উপস্থিত রয়েছে। তার পিতাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল নিজের ভুল স্বীকার করার বা হার মানার, তবে সেই মানুষটা তার সিদ্ধান্তে অটল থাকে, আর সেই কারণেই সেই জিনিসটাই, এই বিপ্লবী চিন্তাধারাটাই পিতার থেকে রে পেয়েছে। রে তার পিতার বদলাটা নিতে চায়, এই মেজরকে হত্যা করতে চায়, তবে কিভাবে? সে যদি এই রেস জিততে পারে তো তাকে একটা উইশ দেওয়া হবে এবং সে উইশ চাইবে একটা কার্বাইন, সেই বন্দুক যেটা নিয়ে সে তৎক্ষণাৎ সেই মেজরকে গুলি মারবে। পিট তাকে সাবধান করে, সে জানায় যে সে অনেক কিছুই তো করতে পারবে, সে উইশ নিয়ে এই নিয়ম পরিবর্তন করতে পারবে, সে যে টাকাটা পাবে সেটা নিয়ে দুনিয়াতে অনেক পরিবর্তন আনতে পারবে। তা সত্ত্বেও সে নিজের বদলাটা কেন ভুলে উঠতে পারছে না? তার কাছে সুযোগ আছে একটা বড় চেঞ্জেস আনার। অ্যাকচুয়ালি পিট যতটা অপটিমিস্টিক, রে সে তো ততটা না। আর এরকম না হওয়ারও তো প্রচুর কারণ রয়েছে। আকাশে একটা রামধনু উঠেছে যেটা তাদের একতার একটা সিম্বল, পিটার তাকে এইটাই তো বোঝানোর চেষ্টা করছে, তবে অন্যদিকে বহু প্রতিযোগীও তো অসুস্থ হয়ে পড়ছে। একটা ছেলে যে চলতে পারছে না, তার পায়ে যন্ত্রণা হচ্ছে, সে সেই মিলিটারির গাড়িটাকে থামতে বলে, তবে সেই গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায়, যেটা মাথায় গুলি খাওয়ার থেকেও বেশি কষ্টের। এই দৃশ্য দেখে তাদের আর এক পার্টনার নিজের জামা প্যান্ট খুলে দৌড় দেয় উল্টো দিকে, যেন সে তার মৃত্যুটা মেনেই নিয়েছে। আর সেটাই হয়, সেই গাড়ি থেকে মেশিন গান দিয়ে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। পিট যতটা শান্তি আনার চেষ্টা করছে এদের মনে, তবে সিচুয়েশন তো একদমই এরকম না, কেউ শান্তিতে নেই অ্যাকচুয়ালি। আর এইভাবেই তারা 201 মাইল কমপ্লিট করে ফেলেছে। হ্যাঙ্ক নামক সেই শর্ট হাইটের ছেলেটা তাদের সাথে ছিল, খুবই ফ্রেন্ডলি ছিল প্রথম থেকে। সেও আর চলতে পারছে না, অবশেষে সে চলে যায় সেই মিলিটারিদের কাছে তাদের থেকে বন্দুক নেওয়ার জন্য বা কিছু একটা, তবে সরাসরি তাকে গুলি করা হয়। সে মাটিতে পড়ে ছটফট করছে এবং তার বন্ধু আর্থারকে ডাকছে, বা যার নাম আর্ট। আর্ট একটু ধার্মিক ছেলে, খুব দয়ালু ছেলে, সে চলে যায় তৎক্ষণাৎ তার কাছে, তবে যে থামবে তারই তো মৃত্যু। রে চলে যায় আর্টকে আনার জন্য। আর্ট আসলে হ্যাঙ্ককে ছাড়তেই চাইছে না, তবে কিছু তো করার নেই, এখানে দয়া মায়া বিচারের আর কোনো জায়গা নেই। রে আর্টকে সেখান থেকে নিয়ে চলে আসে। অন্যদিকে হ্যাঙ্ক গুলি খেয়ে ছটপট করতে করতে বলতে থাকে যে আমি সব ভুল করেছি। সে অ্যাকচুয়ালি এই রেসে অংশ নেওয়াটারই কথা বলছে। হ্যাঙ্ক মাটিতে পড়ে ছটফট করছে, আর্তনাদ করছে, কিন্তু সৈন্যরা কিন্তু এবার আর তাকে গুলি মারছে না, কারণ তারা চাইছে যে হ্যাঙ্ক ব্লিড আউট হয়ে মারা যাক, যেটা অন্যান্য পার্টিসিপেন্টদের আরও ডিসকারেজ করবে। আর সেটাই তো করে। আর্ট সম্পূর্ণ দোষটা নিজের উপর টেনে নেয়, কারণ সে নাকি হ্যাঙ্ককে বাঁচাতে পারেনি। সে তার সর্বস্ব চেষ্টা করেছে, কিন্তু তাকে বাঁচানো তো তার হাতে নেই। এটাই আর্টকে মেনে নিতে হবে, যেটা রে তাকে বোঝাচ্ছে। পরে সকাল হয়। পার্কা নামক একটা ছেলে জানায় যে হ্যাঙ্ক বিবাহিত ছিল। এতগুলো ছেলের মধ্যে কেউ বিয়ে করেনি, তবে হ্যাঙ্ক একমাত্র বিবাহিত ছিল। তার স্ত্রীর নাম ক্লেমেন্টিন, যেটার ব্যাপারে অনেকেই জানে না। সে একমাত্র তার স্ত্রী তার পরিবারের জন্যই এই রেসের নাম দিয়েছিল। জিনিসটা জানতে পেয়ে পিট একটু দুঃখ পায় এবং সে সবাইকে প্রমিস করায় যে তাদের মধ্যে যে জিতবে সে হ্যাঙ্কের স্ত্রীর খরচার দায়িত্ব নেবে, বা তাদের পুরস্কার থেকে কিছুটা অংশ হ্যাঙ্কের স্ত্রীকে দেবে, যাতে তার পরিবারটা চলতে পারে অন্তত। তো পিট তো সবাইকে জিজ্ঞেস করেছে, সবাই রাজি, তবে সে গ্যারি নামক সেই ছেলেটাকে জিজ্ঞেস করেনি। গ্যারি হচ্ছে সেই ছেলেটা যে প্রথম থেকেই বদমাইশি করে যাচ্ছিল। তো গ্যারি বুঝতে পারে যে এই প্রত্যেকটা ছেলে পেলে তাকে পছন্দ করছে না, আর সেটা নিয়ে সে খুবই আপসেট। সে চলে যায় রের কাছে এবং তাকে বলতে থাকে যে তাকে কেন জিজ্ঞেস করা হলো না যে সে সাহায্য করবে নাকি সেই মেয়েটাকে। এখানে উপস্থিত প্রত্যেকে তাকে মনস্টার, মার্ডারার এইগুলো ভাবছে, তবে সে এরকম মানুষ না। র্যাঙ্ক নামক যে ছেলেটা মারা গিয়েছিল সেটা একটা মিস্টেক, সে এটা করতে চায়নি, তবে সেইটা কাউকে তো বোঝাতে পারছে না। সে এটাও বোঝায় যে তার তেমন একটা বন্ধু বান্ধব নেই, মানুষের সাথে কথা বলার তেমন তার একটা অভ্যাসও নেই, সে অনেক মিস্টেক্স করে। আর এরকম ভাবেই বোঝাতে বোঝাতে তার একটা মেন্টাল ব্রেকডাউন হয়। সে ফিল করে এই গ্রুপের বা এই ছেলেদের সাথে সে আর চলতে পারবে না, বা সে আর যেতে পারছে না এদের সাথে। সেই কারণে তার কাছে একটা চামচ ছিল, যেটা দিয়ে সে তার নিজের গলায় বহুবার স্ট্যাপ করে নিজের জীবনটা নিয়ে নেয়। মানে বুঝতেই পারছেন যে জাস্ট পায়ের যন্ত্রণা বাদেও মানুষ ইমোশনাল ট্রমাও পাচ্ছে এখান থেকে। এবং গ্যারির এই ক্যারেক্টারটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার মনে হয়েছে, যে একটা ইন্ট্রোভার্ট এবং মিসআন্ডারস্টুড ছেলে।
অন্যদিকে মাইলের পর মাইল কাটছে, তবে কিছু দূর গিয়ে রে তার মাকে দেখতে পায়। আসলে তার মা এসেছে দেখার জন্য যে তার ছেলে জীবিত আছে কিনা, এবং তার মাকে দেখে রে একদম খুশি। সে জাস্ট চায় তার মাকে একটু হাগ করতে, তাকে একবার জড়িয়ে ধরতে। তবে এটা রুলসের বাইরে থেকে কেউ কোনো প্রতিযোগীর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না। তার মাকে ওরকম ভাবে দেখে তার মায়ের চোখে জল দেখে সে ফাইনালি রিয়েলাইজ করে যে সে এই প্রতিযোগিতার নাম দিয়ে সব থেকে বড় ভুল করেছে। সে তো নামই দিয়েছিল বদলার আগুন নিয়ে, যে কোনোভাবে যদি সে এই রেসটা জিততে পারে তাহলে সে সেই বন্দুক নিয়ে সেই মেজরকে গুলি মারবে। তবে এখন সে রিয়েলাইজ করছে যে কেন তার মায়ের চোখে জল ছিল প্রথম থেকেই। অন্যদিকে পিট নামক ছেলেটা যে প্রথম থেকেই মোটিভেট করে যাচ্ছে, সে তার নিজের গল্পটাও এতদিন বাদে তাকে শোনায় যে সে কেন এতটা পজিটিভভাবে চিন্তা করে, কেন এরকম সে। আসলে রে যতটা লাকি, তার একটা পরিবার রয়েছে, তার বাড়িতে তার মা রয়েছে যে তার জন্য কেয়ার করে, কিন্তু পিটের তো এরকম নেই, তার কোনো পরিবার নেই। ছোটবেলার থেকে নানান জিনিসের শিকার হয়েছে সে, চুরি ছামারি মারপিট এইসব করেই তার জীবনটা কেটেছে। তার যে সারা বুকে এবং মুখে যে ক্ষত দাগগুলো রয়েছে, এগুলো তার অতীতেরই তো চিহ্ন। এরকমভাবে সে এক ভুল মানুষের সাথে লড়াই করেছিল যে তাকে প্রায় হত্যাই করে ফেলেছিল। তবে পিটার যখন হাসপাতাল থেকে জীবিত ফিরে এসেছে, তার মনে এক ফোঁটাও দুঃখ নেই, বরং সে এটাকে একটা সেকেন্ড চান্স হিসাবে মেনে নিয়েছে। আর তারপর থেকে সে এই ডার্কনেস, এই অন্ধকারের মধ্যে থেকেই আলো খোঁজার চেষ্টা করে। সে সব খারাপের মধ্যে থেকে একটা ভালো কিছু খোঁজার চেষ্টা করে, এবং সে রেকে এই উপদেশটাই দেয়। এই সম্পূর্ণ সিনেমাটা জাস্ট কোনো প্রতিযোগিতা না, কিন্তু এই প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের স্টোরি, কেন তারা এই মুহূর্তে এই সিচুয়েশনে আসতে বাধ্য হয়েছে, সবকিছুই কিন্তু অনেক গভীর। সময় কাটছে। পার্কার নামে তাদের আর এক সঙ্গী ছিল, সে তো এক সৈন্য থেকে বন্দুক কেড়ে সেই সৈন্যটাকে গুলি মারে এবং পরে নিজের উপরে গুলিটা চালায়। অন্যদিকে আর্ট নামক যে ছেলেটা রয়েছে, সেই দয়ালু ছেলেটা, তার নাক থেকে রক্ত বেরোচ্ছে, ইন্টারনাল হ্যামোরেজ। এই রেসটা তার পক্ষে আর কন্টিনিউ করা পসিবল না। পিটার এবং রে তাকে ধরে সাপোর্ট দিয়ে তাকে হাঁটানোর চেষ্টা করে, তবে সে এবং প্রত্যেকেই বুঝে গেছে যে এটা সম্ভব না। আর্টের শরীর সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে, তার মনে আর কোনো দুঃখ নেই, সে জাস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং তার বন্ধুদেরও রিকোয়েস্ট করে যে তাকে যখন গুলি মারা হবে তারা যাতে পিছনে না তাকায়, এবং তার বন্ধুরা সেটা রেসপেক্ট করে। আর্টকে তারা ছেড়ে দেয়, তাকে 3টে ওয়ার্নিং দেওয়া হয় এবং অবশেষে তাকে গুলি মেরে দেওয়া হয়। অন্যদিকে 326 মাইল ক্রস করে ফেলেছে তারা, আর তখন বিলি নামক ছেলেটা একটা সত্য কথা স্বীকার করে, সেটা হচ্ছে সে হচ্ছে মেজরের বাস্টার, তার অবৈধ সন্তান। বিলি ভেবেছিল যে সে যদি রেসটা কমপ্লিট করতে পারতো এবং তাকে যখন একটা উইশ দেওয়া হতো, সে বলতো যে তাকে যাতে তার পিতার কাছে নিয়ে যাওয়া হয়। সেও আর এই রেসটা কন্টিনিউ করে না। আসলে তার একটা ফুসফুসের সমস্যা আছে এবং এই রোগটা একটা নির্দিষ্ট ঋতুতেই আসে, তবে আনফর্চুনেটলি এই রেসটা করার দরুনই তার আবার এই রোগটা শুরু হয়েছে। গল্পের শুরু থেকেই দেখছি সে কাশছে, ঠিক মতন কথা বলতে পারছে না, সে অসুস্থ। সে তার বন্ধুদের এটাই তো বলে যে আয়রনি দেখো যে এই রোগটা আসার আর সময় পেল না। সেও চলতে চলতে থেমে যায়, তার বন্ধুদের ধন্যবাদ জানায় যে এতটা জার্নি তাদের সাথে করে সে খুব খুশি হয়েছে, এটা একটা অনার তার কাছে, এবং অবশেষে তার নিজের ভাগ্যটা সে মেনে নেয়। বাকি থাকে আর দুজন, পিট এবং রে প্রথম থেকেই তো বলছিল যে এই রেস জেতার চান্স তার খুবই কম, একদম 0%। তবে এই মুহূর্তে এটা 50-50-তে এসে থেমেছে। সেই দুই বন্ধুই ফাইনাল পর্যন্ত গেছে, তবে জয়িত হবে যে কোনো একজন। রে খুবই কৃতজ্ঞ যে এই সম্পূর্ণ জার্নিতে পিট তাকে খুব হেল্প করেছে। এতক্ষণ ধরে তার মধ্যে মৃত্যু ভয় ছিল, যেন সময়ের সাথে সাথে মৃত্যু ভয়টাও তার চলে গেছে। গল্পের শুরুতেই পিট যখন বলেছিল তাকে যে তাদের তো কোনো ফিনিশিং লাইন নেই, তো টার্গেটটা কি? টার্গেট এইটাই যে পরবর্তী মেমোরি, পরবর্তী মোমেন্ট, এই যে এতটা সময় তারা একসাথে কাটিয়েছে, এই প্রত্যেকটা মোমেন্ট মূল্যবান। রে খুব দারুণ একটা কথা বলে যে আমাদের মানুষদের জীবনের সব থেকে বড় সত্য হচ্ছে আমাদের মৃত্যু, যেটা আমাদের মেনে নিতেই হবে। তবে সেই মানুষটাই হচ্ছে লাকি যে তার শেষ মুহূর্তটা নিজের মতন করে কাটাতে পারে, এবং রে নিজেকে লাকি ফিল করছে এখন। এই করতে করতে 331টা মাইল তারা ক্রস করে ফেলেছে। এই মুহূর্তে শহরে চলে এসেছে, কারণ তারা ফাইনাল ল্যাপসে চলে এসেছে। বহু মানুষ বাইরে এসেছে তাদেরকে দেখার জন্য, চিয়ার আপ করার জন্য। পিটার বুঝতে পারে যে রে হয়তো এই রেসটা জিতবে না বা জিততে চায় না, এবং পিট এটাও চায় না যে রের যে স্বপ্নটা রয়েছে সেটা অধুরা থেকে যাক। বাড়িতে তার মা অপেক্ষা করছে, পিটের তো কেউ নেই, তার জন্য তো কেউ অপেক্ষা করছে না। সেই কারণেই সে চলতে চলতে মাঝখানে থেমে যায়, যাতে তার বন্ধু অন্তত জিততে পারে। তবে খেলা এখানে সম্পূর্ণভাবে ঘুরে যায়। রে পিটারকে তো কোনোভাবে তুলে দেয় যাতে সে চলে, কিন্তু নিজে চুপচাপ আগে বসে পড়ে, কারণ সে এই রেসটা কমপ্লিট করতে পারছে না। আসলে সে চায় না কমপ্লিট করতে, সে চায় না পিটকে হারতে দেখ। আসলে রের মধ্যে যে বদলার আগুনটা রয়েছে, সে বলেছিল যে সে যদি জিতেও যায়, টাকাও পায়, সে তার বদলা নেবে। অন্যদিকে পিট বলেছিল যে সে যখন টাকাটা পাবে সে হয়তো বাচ্চাদের হেল্প করবে, বা তার মতন যে হোমলেস মানুষেরা রয়েছে তাদেরকে হেল্প করবে, কিছু বড় চেঞ্জেস আনার চেষ্টা করবে সে। রে রিয়েলাইজ করে যে পিটের জেতা প্রয়োজন, সে যোগ্য অন্তত, সেই কারণেই সে বসে পড়ে। আর এইভাবে সময় কেটে যায়, রের 3টে ওয়ার্নিং শেষ হয়ে যায়।
ফাইনালি মেজর নেমে আসে সেই শেষ কাজটা করার জন্য। সে নিজে হাতে রেকে গুলি মারে, ঠিক যেমনভাবে বহু বছর আগে সে রের পিতাকে গুলি মেরেছিল। আসলে আপনারা রিয়েলাইজ করেছেন যে শেষ পর্যায়ে এসে যে কয়জন বাকি ছিল, 2-3 জন, তাদের কাছে এই টাকাটার ম্যাটারই করছিল না। তাদের মধ্যে যে বন্ডটা তৈরি হয়ে গেছিল এতক্ষণে, সেই কারণে শেষ মুহূর্তে এসে প্রত্যেকে হাসি মুখে নিজেদের বলিদান দিয়েছে। তারা চেয়েছে যে তাদের পরের জন যাতে একটা সুযোগ পায়। মানে শুরুতে যে জিনিসটা একটা রেস ছিল, শেষে গিয়ে আর সেটা রেস না ভাই। যাই হোক, প্রতিযোগিতা তো ফাইনালি শেষ হয়েছে, মানুষের চেয়ার আপ করছে, আকাশে আতশবাজি ফাটছে। অন্যদিকে মেজর পিটারকে কংগ্রাচুলেট করছে। মেজর তাকে জিজ্ঞেস করে যে তার ফাইনাল উইশ কি, সে কি উইশ চায়। তখন সে সেটাই চায় যেটা রে চেয়েছিল। সে একটা কার্বাইন চায়, আর তাকে সেটাই দেওয়া হয়। পাশের একটা সৈন্যর বন্দুক তাকে তুলে দেওয়া হয়, যেটা দিয়ে সরাসরি সে মেজরের উপরে এইম করে। সে মেজর তাকে বহুবার লোভ দেখানোর চেষ্টা করে, বলার চেষ্টা করে যে সে যে এত টাকা পাচ্ছে, এত কিছু পাচ্ছে, এগুলো অবশ্যই সে হারাতে চায় না। তবে রের কথা মনে করে পিটার সে মেজরকে গুলি মেরে হত্যা করে দেয় এবং উল্টো রাস্তা ধরে হাঁটা শুরু করে। পিটের যে কি হয় এরপরে বা এরপরে কি হবে সেটা আমরা জানি না, বাট রে যেটা চেয়েছিল, তার মধ্যে যে বিপ্লবী চিন্তাটা ছিল, সেটা পিট নতুনভাবে জন্ম দেয়। যেমনটা বললাম, এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, মানুষের মধ্যে এবার সাহস তৈরি হবে। আর যেটা স্বপ্ন রে দেখেছিল, সেটা এখন সম্পূর্ণ দেশের মানুষেরা দেখবেন। দ্য লং ওয়াক সিনেমাটা আপাতত এইটুকু। ওকে, তো আমাকে যদি জিজ্ঞেস করেন কেমন লেগেছে, আমি প্রিটি মাচ এনজয় করেছি এই সিনেমাটা। অবশ্যই এটা একটা এক্সপ্লেনেশন ভিডিও, তাই বহু ডায়লগ, তার ডেপথগুলো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবং মেইনলি এই সিনেমাতে এই ছেলেগুলো, তাদের যে কনভারসেশন, এগুলো খুব দারুণ ছিল। সো আপনারা যদি দেখে থাকেন সিনেমাটা, তো আপনারা সেটাকে ফিল করে পারবেন যে সত্যি এটা জাস্ট কোনো প্রতিযোগিতা ছিল না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।